তাহলে আমরা কি করলাম, সফটওয়্যার ডাউনলোড কোথা থেকে করতে হবে, ইনস্টল কিভাবে করতে হবে একটা আইডিয়া দিলাম। গেট ইন্টো পিসিতে ঢুকতে হবে, গিয়া নামায় ফেলতে হবে। নামায় ফেলার পর তো ইনস্টল করলে আমরা এটা পেয়ে গেলাম ওয়ার্ড। তার আগে আরেকটা নতুন বিষয় শেয়ার করি। তোমরা ঢুকবা ইউটিউবে, ঢুকে কি করবা জানো? সেটা তো জানো না। যাওয়া হচ্ছে লিজেন্ড আইটি ইনস্টিটিউট, লিজেন্ড আইটি ইনস্টিটিউট। এই চ্যানেলে ঢুকবা। চ্যানেলে ঢুকে যাওয়া হচ্ছে প্লে লিস্টে। প্লে লিস্টে গেলে কম্পিউটার হাতে করি, এখানে 25টা ভিডিও আছে। 25টা ভিডিও আছে। এই ভিডিওগুলা নেক্সট ক্লাসের আগে তোমরা দেখে শেষ করবা। 25টা ভিডিও কিন্তু মানে এক একটা আধা ঘন্টা 1 ঘন্টা করে না। কয় মিনিট দেখছো? 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 6 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। 25টা মিলা সর্বোচ্চ 1.5 ঘন্টার ভিডিও হইতে পারে, তাই না? তাহলে এটা কি দেখা শেষ করা সম্ভব নেক্সট ক্লাসে? এটা কিসের জন্য বললাম? তোমাদের যারা একেবারেই নতুন কম্পিউটারে, তাদের এটা খুব কাজে লাগবে। যে মাউস কি, মাউস তো চিনো, কিন্তু মাউসের ফাংশনালিটি কোথায় কি হয়, কিভাবে কি কাজ করে। চ্যানেলটা আমারই পার্সোনাল। আচ্ছা, সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ হচ্ছে এটাকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি কখনোই কোনো চেষ্টা করিনি। 116 সাবস্ক্রাইবার দেখছো? হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কিন্তু মানে এটা কোনো প্রেশার না যে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের প্রয়োজনে সাবস্ক্রাইব করতে পারো, এই হচ্ছে বিষয়। এটাতে নতুন নতুন ভিডিও আসা অফ আছে, কারণ আমার ভিডিওগুলো হচ্ছে আমি আমার অন্য চ্যানেলে দিই। রুহুল আমিন হাবিব নামে একটা চ্যানেল আছে, সুযোগ যখন পাইছি মার্কেটিং করে। এই চ্যানেলে আমার ভিডিওগুলো আসে। এখানে অনেক হাবিজাবি ভিডিও আছে। ফ্লাটার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স আছে, ঠিক আছে? এটাও চ্যানেল। আমি কখনো ইউটিউবের কন্টেন্ট নিয়ে প্ল্যান করি না। 580 সাবস্ক্রাইবার। ফোকাসে না, অনলাইন ক্লাস। আমি এত ভয়ঙ্কর টিচার না যে আমাকে ফোকাসে দেখা যায় না। এমনিতেই অনলাইনে দেখা যেতে পারে, অনলাইনে না অফলাইনে দেখা যেতে পারে যখন আমরা ইন্টারেস্ট করলাম। এই যে প্রোগ্রামিং এর ভিডিও আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। অনেক আগের ক্লাস নেওয়া ভিডিও, ভাবি যাবে অনেক কিছু আছে। আচ্ছা, এগুলো দেখাই দিলে তাহলে আমি কি শিখাবো? তোমরা তো সব ওইখান থেকে শিখে যাবে। এটা দেখবা তোমরা, ভিতরে ওইগুলাতে যাওয়ার না যাও, এই কোর্সটা দেখে ফেলবা। টাস্কবার কিভাবে কাজ করে, ডেস্কটপ কি, তারপরে ধরো যে একটা যারা কম্পিউটার নতুন, অনেকেই হয়তো বা জানেই না যে কম্পিউটারের ডেট টাইম কোথায় থেকে ঠিক করতে হবে। এই বিষয়গুলা অনেকেই জানে না। তারপরে হচ্ছে এই যে ডেস্কটপের একটা ওয়ালপেপার কোথা থেকে আমি চেঞ্জ করব। তারপরে এই যে দিস পিসি, এটা ধরো যে কেউ ডিলিট করে ফেলাইছে, এখন কই যাবা? এখন তুমি কম্পিউটারে মাই কম্পিউটার যেটা, বা এখন তো দিস পিসি, এটাতে ঢুকবা কিভাবে সার্চ দিবা? ও ইউটিউবে গিয়ে সার্চ দিবা। এখানে এটাই আচ্ছা, এখন বলো এটার নাম কি? এই যে এটা বলতেছো পাওয়ার বাটন, ঠিক আছে? পাওয়ার বাটন হচ্ছে উইন্ডোজ বাটন। এই যে এই আইকনটা দেখছো, এই আইকনটা কিসের আইকন জানো? উইন্ডোজের, বুঝছো? উইন্ডোজ 10 এর আইকন না এটা? খেয়াল করছো তোমরা? ওকে, স্টার্ট বাটন দেখছো? ওকে, তাহলে এখানে গিয়ে কি করবো? সার্চ দেব। কি দেব? দিস পিসি। তাহলে পাওয়া গেল, মাশাআল্লাহ, একটা ওয়ে পাওয়া গেল, দিস পিসিতে ঢুকা। তো যারা এটা জানে না তারা হ্যাঁ, কোনটা আসছে? শর্টকাট হচ্ছে উইন্ডোজ ই চাপলে তুমি ওইটাতে ঢুকে যাও। আর ওইটা যে হারাই ফেললাম আমরা, ওইটাকে কিভাবে নিয়ে আসবো?
আমরা যাব হচ্ছে পার্সোনালাইজ, এইখান থেকে যাব থিমস, থিমস থেকে যাব ডেস্কটপ আইকন, এই যে কম্পিউটার অন করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এবার আমরা দেখি এই যে দিস পিসি চলে আসছে, দেখছেন? এখন এটা টাইম নাও এখানে নিয়ে যাও, রাইট বাটন, এই যে পার্সোনালাইজ, ডেস্কটপের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলে পার্সোনালাইজ আছে, এইখানে গিয়া থিমস, ডেস্কটপ আইকন সেটিংস, এই যে কম্পিউটার, ওকে। আমার ছোট ভাই কি করছে, আমি দিস পিসি সরাই রাখছি, ও কি করছে, এই যে এইটাতে ঢুকছে রিসাইকেল বিন ঢুকা, তারপরে এখান থেকে এই যে দিস পিসি খুঁজে বের করছে, বুঝছো? তো যেভাবে হোক আমরা দিস পিসি খুঁজে পাইলাম নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এইগুলা তোমরা দেখতে পারো, কাট কপি পেস্ট, জিপ আনজিপ করতে হয় কিভাবে, কোনো ফাইল খুঁজে বের করা, প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে বের করা, ওপেন উইথ, নোটপ্যাড, স্টিকি নোট, বেসিক অনেক, ভয়েস রেকর্ড, ক্যামেরা, অন স্ক্রিন কিবোর্ড, কিবোর্ড নাই অনেকে নষ্ট হয়ে গেছে কি করবা, পেইন্ট, তারপরে স্নিপিং টুল, ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার জন্য, স্নিপ অ্যান্ড স্কেচ, মোটামুটি বেশ কিছু বিষয় আছে, সেগুলো তোমরা দেখবা, ওকে। আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্ট সেটা হচ্ছে তোমরা ইংরেজিতে টাইপ করতে পারো কে কে না দেখে? 1 2 3 4 5 6। আচ্ছা, হালকা পাতলা মোটামুটি কয়েকজন পারে। স্পিড সবচেয়ে বেশি স্পিড কার? কনফিডেন্টলি, মানে 1 মিনিটে কয়টা ওয়ার্ড লিখতে পারো? মিনিটে কয়টা ওয়ার্ড লিখতে পারবেন আপনি? কত? কয়টা? 5-6টা। তার না দেখে লেখার মানে কি? দেখে তো আমি অন্তত 3 বছর আগে মনে হয় কয়েকদিন শিখছিলাম, লিস্টের মধ্যে ওঠে। আচ্ছা, এখন ইংরেজিতে মিনিমাম টাইপ স্পিড লাগবে কত? 30। ইংরেজি বাংলা দুইটার ক্ষেত্রে, বাংলায় 25 হইলে হয়, তারপর টার্গেট রাখতে হবে কি দুইটাতেই মিনিমাম 30। 30 যদি উঠায় ফেলতে পারো তাহলে দেখবা যে 30-এ 30 থাকবে না, তুমি রেগুলার কাজ করলে 40 45 50 উঠে যাবে। আমার হচ্ছে রেগুলার কাজ করলে ভালোই উঠতো, কিন্তু আমার 50 ওঠে মোটামুটি। আর আমাদের তো প্রোগ্রামিং করা লাগে, প্রোগ্রামিং রিলেটেড যদি কিওয়ার্ড দেয় তাহলে এটা 80 উঠে যাবে, ঠিক আছে, রেগুলার কাজ করা হয়। দেখা গেছে যে এমন একটা সময় গেল 2017 সালে রোজার ঈদ ছিল না, রোজার ঈদে আমি হচ্ছে 6 ঘন্টা কোড করছি ঈদের দিন। কারণ খুবই ইন্টারেস্টিং, প্রোগ্রামিং জিনিসটা খুবই খারাপ, খুবই মজার, এগুলো একবার কেউ ধরলে ওই যে নেশার ছাড়া যায়। ওকে, তাহলে টাইপ স্পিড নিয়ে কথা বললাম কেন? টাইপ স্পিডটা বাড়াইতে হবে। টাইপ স্পিড যদি কেউ কিবোর্ডে দেখে দেখে টাইপ করে তাহলে সে হচ্ছে মূর্খ স্পেশালিস্ট। মানে এটা কি, আপনার সবকিছুই পারি আমি, কিন্তু আমি হচ্ছে টাইপ করে দেখে দেখে, বুঝলো? হ্যাঁ, মোবাইলে ভয়ানক স্পিড না, কি স্পিডে টাইপ করতে পারি। হ্যাঁ, তাহলে এখন থেকে সব মেসেজিং, চ্যাটিং সবকিছু ডেস্কটপে করার চেষ্টা করতে হবে। সবাই আধা ঘন্টা করে, ওই যে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, টেকনিক দেখাবো, এর জন্যই তোমাদেরকে আমি আছি কেন। টেকনিক যদি তোমরা না জানতে পারো, তোমরা যাবো হচ্ছে টাইপিং ক্লাব, ঠিক আছে? টাইপিং ক্লাবে আসো, আইসা একটা অ্যাকাউন্ট করবা। অ্যাকাউন্ট করতে খুব টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে? আমি অ্যাকাউন্ট করলাম না, অ্যাকাউন্ট না করেই দেখাই তোমাদেরকে। অ্যাকাউন্ট না করলেও সমস্যা নেই, অ্যাকাউন্ট করলে হচ্ছে কি তুমি রেকর্ড থাকলো কোন পর্যন্ত গেছো। এইখানে হচ্ছে কি তাদের লেসন আছে, টাইপিং এর লেসন। চিন্তা করতে পারতেছো তোমার টাইপিং দিন বাই দিন কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই লেসন তারা ডেভেলপ করছে। ওকে, গেট স্টার্টেডে ক্লিক করলাম। নেট কানেকশন মানে খুবই স্লো, আবার গেট স্টার্টেডে যাই। টাইপিং শেখার অ্যাপ ছিল, এখন আবার মানে কষ্ট করে অ্যাপ ইউজ করে নাকি নেট কানেকশন থাকতে। একই
এগুলো হইলে কি কাজ হবে? এটা একটা ভালো, টাইপিং মাস্টার নামে একটা অ্যাপই ছিল। আচ্ছা, টাইপিং ক্লাব। আর একটা জিনিস আছে, মজার জিনিস, zty.pe, zty, জি টাইপ, zty.pe। তো এই জি টাইপে যাবা তোমরা, তবে এটা পরের স্টেপ। আগের স্টেপ হচ্ছে টাইপিং ক্লাবে যাওয়া, ঠিক আছে? দ্বিতীয় অপশন হচ্ছে তোমরা জি টাইপে যাবা। যখন তোমাদের একটা ফ্লুয়েন্সি চলে আসবে, মানে টাইপিং ক্লাব শেষ করার পরে যখন একটা ফ্লুয়েন্সি চলে আসবে, তখন তোমরা জি টাইপে যাবা। ওকে, তো টাইপিং ক্লাব তো ঢুকতেছে না, কোনো একটা সমস্যা। জি টাইপে আসো, চলো আমরা জি টাইপ দেখি। গেমস খেলো তোমরা কম্পিউটারে? কম্পিউটারে তো নাই তোমাদের। দেখো, নিউ গেমস, আমরা নতুন একটা গেমস খেলি। সাউন্ডটা খুবই চমৎকার সাউন্ড, যারা গেমস খেলছে তাদের খুব ভালো লাগে। তো এটা হচ্ছে, তুমি এক একটা ওয়ার্ড আসতেছে না, এই ওয়ার্ডগুলো লিখতে, তো গেমসও খেলা হয়ে গেল, পাশাপাশি লেখা হয়ে গেল। ঠিক আছে, গুলি করতেছে না? চমৎকার একটা বিষয়। চলো আমরা এটা খেলি, ভালোই লাগতেছে। ওকে, বাহ, ওয়েব টু ক্লিয়ার। ওকে, তাহলে এটা খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে দ্রুতই না, তুমি যত লেভেল উপরে যাবা এটার স্পিড বাড়বে, ওয়ার্ড সংখ্যা বাড়বে। প্রথমে যে কটা ওয়ার্ড ছিল, এখন কিন্তু ওয়ার্ডের। আবার দেখো, ওই যে ওটা কিন্তু আমার বস, সে আমার বাচ্চা ছাড়বে, ঠিক আছে? বস ওই যে ওরা মেরে নিলে হয়ে যাবে। আর এই যে পাওয়ার আছে, আবার ইন্টার চাপলে ওই তিনটা পাওয়ার, দুইটা আছে। হ্যাঁ, প্রথমে বস মেরে দিবা। এটা হয়েছে কি, মানুষ আসলে স্পিড থাকলেও ঘাবড়ায় যায়, হ্যাঁ এতগুলো আসতেছে, এই কারণে। ধরো যে আমরা প্রথমে ওর মেরে ফেলাই, শেষ, ও শেষ। শেষ। তাহলে এটা মজার জিনিস না? আচ্ছা, এই কারণে প্রথমে আমাদেরকে এই যে টাইপিং ক্লাবে যাইতে হবে। ও এরকম লাফালাফি করতেছে। টাইপিং ক্লাবে বলে ফেলি, কারণ এটা আস্তে আস্তে যতক্ষণ লাগে আসুক। টাইপিং ক্লাবে হচ্ছে লেসন আছে, প্রত্যেকটা লেসন শেষ করলে নেক্সট আরেকটা লেসন তুমি শুরু করবে। এটা খুবই একেবারে সাইন্টিফিক্যালি ডেভেলপ করা। যদি কেউ এটার থেকে, আমার যেটা মনে হয় 300 লেসন শেষ করতে পারে, অটোমেটিক 330 ওয়ার্ড হয়ে যাবে, 30 না আরো বেশি হয়ে যাবে। তাহলে টার্গেট কি? 300 লেসন শেষ করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। এখন থেকে শুরু করে নেক্সট কোর্স শেষ হওয়ার আগে যাতে এই লেসনগুলো শেষ হয়ে যায়। কোর্স শেষ হবে আমাদের 2 মাস সময় লাগবে না? তাহলে 2 মাসের ভিতরে যাতে এইটা শেষ হয়ে যায়। কি কম্পিউটার ব্যবস্থা করতে হবে, ভাইদেরকে বলতে হবে যে ভাই কম্পিউটার দেয়, কিনে দেয়। না কিনতে পারলে একটা আমি ব্যবস্থা করে দেবো, যে কোনো ভাবে। ঠিক আছে, যেভাবে হোক আমাদের কি কি করতে হবে। না, এই যে এটা তো খুবই ডিস্টার্ব করতেছে। দিবে দিবে, ভাইরা এত খারাপ না। আচ্ছা ঠিক আছে, এটা আসলে দেখা বলে, না আসলে তো কিছু করার নেই, কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ খুবই সহজ। আর ওই যে ইয়াতে ওই কোর্সে দেখানো আছে কিনা, বা কোনো একটা কোর্সে মনে এটা আমি দেখাইছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে করো যে কোনো সমস্যা হচ্ছে তাহলে আবার দেখাই দেবো।
করা যাবে তো, এক্সট্রা কিবোর্ড ইউজ করা যাবে তো, ওই যে ওটিজি কেবল দিয়া। হ্যাঁ ট্রাই করো, যেভাবে টাইপ স্পিড বাড়াইতে হবে। তো কিবোর্ড কেন, একটা কিবোর্ড কিন না, 350, 400, 500, 600, 1000, 2000, 3000, 4000, 5000, 9000, 10000, 25000। তাহলে কিনো নর্মালি, বা ওই যে ইয়ার এফোর টাকার একটা কিবোর্ড কিনলে তুমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবা, 500 না 600 টাকা, ওটা কিনে ফেলো। একসাথে অল ইন ওয়ান ব্লুটুথ নিতে পারো, 1500 টাকা 2000 টাকার ভিতরে ব্লুটুথ সহ মাউস কিবোর্ড পেয়ে যাবে। তাহলে ওয়ারডি কিনো আপাতত। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে না, আমরা এই আলোচনা থেকে ফিরে আসি। তাহলে মূল আলোচনা কি আমাদের? মূল আলোচনা হচ্ছে আমাদের টাইপিং এর স্পিড বাড়াইতে হবে। ওকে, টাইপ স্পিড বাড়ানোর জন্য যা যা লাগবে সেটা তো বলে ফেলা। তারপরে ওই যে টাইপিং ক্লাবে ঢুকলে তোমাদেরকে দেখাই দিবে যে তোমাদের কোন আঙ্গুল কোথায় বসাইতে হবে। এটা আর আমি দেখাইলাম না, কোথায় কি বসাইতে হবে, কোনটা চাপার সময় কোন আঙ্গুল চাপতে হবে, সে দেখাবে যে এটা চাপেন, এটা চাপার জন্য কোন আঙ্গুল সেটাও নিচে দেখাবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। জানো এটা কি? হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামারদের প্রথম লাইন, প্রোগ্রামাররা প্রথম যেই জিনিসটা লেখে সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? যদিও তোমাদের ক্লাস নিচ্ছে এমএস অফিসের, কিন্তু আমি তো একটা জাতের প্রোগ্রামার নাকি, এইগুলাই চলে আসে। তাহলে আমরা এমএস ওয়ার্ডের উপর 3টা ক্লাস পাবো। কয়টা? 3টা ক্লাসে কিন্তু এটা শেষ করতে। এক্সেলে 3টাতে তো বেশি হয়ে যায়, 6 ঘন্টা। এমএস ওয়ার্ডের উপর 6 ঘন্টা ক্লাস নিলে কিছু বাকি থাকে? পাওয়ার পয়েন্টে 2টা পাবা। তো ওয়ার্ডে যদি তোমরা কাজটা ভালোভাবে শিখতে পারো, ওয়ার্ডের সাথে ধরো যে আমি পাওয়ার পয়েন্টে ঢুকি, পাওয়ার পয়েন্টে ঢুকলে ইন্টারফেসের মানে বিরাট একটা অংশ দেখবা যে মেল আছে। এই যে এখানে এই অংশটা দেখো ফন্ট, এখানে ওই যে ফন্ট অংশ সেম, প্যারাগ্রাফ, তারপরে ইনসার্ট থেকে এই যে এখানে আমাদের শেপ আছে, এই শেপগুলা পাওয়ার পয়েন্টে পাবা। মানে একটু জায়গা চেঞ্জ হয়েছে, জাস্ট ইউজটা যদি ওয়ার্ডে শিখে আসতে পারো, এক্সেলেও যেরকম ফরম্যাটিংটা, পাওয়ার পয়েন্টেও একই রকম। কাজেই ওয়ার্ডে তুমি 3টা ক্লাসে একটু ভালোভাবে শিখে ফেলতে হবে। ওকে, দেখছো এই যে এগুলো মিল আছে না, ফন্টের এই বিষয়গুলা, ইনসার্টে গিয়া অনেক কিছু মিল আছে, পেজ লেআউট। কাজে তুমি যদি ওয়ার্ডটা ভালোভাবে শিখে ফেলো, তাহলে পাওয়ার পয়েন্ট এবং এক্সেলটা তোমার জন্য কি হবে? সহজ। মোবাইলে কিছু অপশন কম আছে, ঠিক আছে? সেম বলতে এখন কম্পিউটারে যত ফিচার দেওয়া সম্ভব, ওই বাচ্চা একটা ডিভাইসে তো এত ফিচার দেওয়া সম্ভব না। যেমন এইগুলার কিন্তু আবার অনলাইন ভার্সন আছে, মাইক্রোসফটের এইগুলোর অনলাইন ভার্সন আছে। তোমরা ওয়ান ড্রাইভ ইউজ করছো? ওয়ান ড্রাইভে গেলে দেখো যে গুগল ড্রাইভ ইউজ করছো না? গুগল ড্রাইভে গুগল ডক তৈরি করা যায়, যেমন ওয়ান ড্রাইভে যে মাইক্রোসফট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি করা যায় অনলাইনে, ঠিক আছে? তাহলে আমাদের ওয়ার্ডটা যদি আমরা শিখে ফেলি, তাহলে কি হবে? এক্সেল, পাওয়ার পয়েন্ট সহজ হয়ে যাবে। এই কারণে ওয়ার্ডে আমাদের 3টা ক্লাস, পাওয়ার পয়েন্টে 2টা হলেই চলবে। অনেক ফরম্যাটিং আমরা এখানে শিখে যাবো। এক্সেলে 3টা ক্লাস লাগবে, কারণ হচ্ছে এক্সেলের বেশ কিছু বিষয় আছে যেটা ওয়ার্ডের সাথে মিলে না। এখানে ফর্মুলার ব্যাপার সেবার আছে, হিসাব নিকাশ, ক্যালকুলেশন, এই বিষয়গুলো আছে। তো সেই জায়গা থেকে এক্সেলে আমাদের একটু সময় লাগবে। এক্সেলটা যেদিন শুরু হবে সেদিনকে তো এক্সেলের আলোচনা হবে, আজকে আর এক্সেলের আলোচনা না করি। তবে এক্সেল নিয়ে ইন্টারেস্টিং একটা ঘটনা আছে, সেটা বলি। এক্সেল আমাকে যখন স্যার শিখেছে 2013 সালে, তখন হচ্ছে স্যার আমাকে একটা সূত্র দিছে যে এই সূত্র ব্যবহার করে রেজাল্ট শিট তৈরি করতে হয়, এই সূত্র তৈরি করে ওয়েজ শিট তৈরি করতে হয়, স্যালারি শিট তৈরি করতে হয়, এভাবে। তা আমি আজীবন মনে করে আসছি, আজীবন বলতে যতদিন আমি শিখি নাই, মনে করে আসছি যে এই সূত্র এইভাবেই মুখস্থ করতে হয়, এইভাবেই ব্যবহার করতে হয়।
কিন্তু যখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে এগুলো নিয়ে স্টাডি শুরু করলাম, তখন আসলে ফিল হইলো যে আসলে সূত্র মুখস্থ করার জিনিস না, তুমি ফাংশনটা সম্পর্কে জানলে নিজে নিজে সূত্র তৈরি করা যায়। বোঝা গেছে? যারা ভালো প্রোগ্রামিং জানে তাদের জন্য এক্সেল সহজ, আর যারা ভালো এক্সেল জানে তাদের জন্য প্রোগ্রামিং করা সহজ, কারণ এখানে লজিক্যাল কিছু বিষয় আছে। আর যাদের ভালো লজিক বিল্ডিং ক্ষমতা আছে, রিয়েল লাইফ লজিক বিল্ড করতে পারে, তাদের জন্য এক্সেল সহজ। তুমি যে বলতে পারো যে হ্যাঁ এটা এরকম হইলে তাহলে এরকম একটা আউটপুট আসা দরকার, এই বিষয়গুলো যাদের মাথায় ভালো সহজে ক্যাচ করতে পারো তাদের জন্য কিন্তু এক্সেল সহজ। আর এক্সেল যদি তুমি ক্যাচ করতে পারো তাহলে দেখবে যে ওই রকমের লজিকগুলো তৈরি হচ্ছে তোমার মাথায়। এক্সেলের আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করা। চলো আমরা এমএস ওয়ার্ডে ছিলাম, এখানে চলে আসে আজকের মূল আলোচনা। আমরা হচ্ছে একটু ইন্টারফেস নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে এই যে আমি একটু জুম করতেছি, দেখছো পেজটা ছোট বড় হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? কন্ট্রোল চেপে ধরে এই যে এই মাউসের স্ক্রল বাটন, উপরে দিলে বড় হচ্ছে, নিচে দিলে ছোট হচ্ছে, ঠিক আছে? অথবা এই যে নিচে কর্নারে দেখো এটাকে ছোট বড় করার অপশন আছে, পেজটাকে ছোট বড় করার অপশন আছে। এই দুইটা জায়গা থেকে আমরা ছোট বড় করতে পারি। ওভারঅল এইখানের যে বিষয়গুলো নিচে যদি একটু খেয়াল করো, কি লেখা? পেজ 1 of 1, তার মানে হচ্ছে আমার এখানে পেজ আছে একটা, আমি 1 নাম্বার পেজে আছি। 0 ওয়ার্ডস, একটা ওয়ার্ড আছে, 0 ওয়ার্ড আছে। আমি যদি আরেকটা লিখি, এই যে একটা ওয়ার্ড হলো ওয়ার্ড, তাহলে 2টা ওয়ার্ড হলো, ঠিক আছে? নিচে দেখাচ্ছে কয়টা ওয়ার্ড, তার মানে তুমি যদি 500 পেজের একটা ডকুমেন্ট করো দেখাবে যে কয়টা ওয়ার্ড আছে ডকুমেন্টে। উপরে আসি, এই যে এখানে এইগুলা কিছু শর্টকাট আছে, এটাকে বলে হচ্ছে আনডু। আনডু মানে কি? আগের অবস্থায় ফিরে আসে। আর এটা রিডু, পরের অবস্থায়, মানে আগে গেছি আমি, ধরো যে আমি এটাকে কেটে ফেললাম, তাহলে আগের অবস্থায় যাবো কিভাবে? কন্ট্রোল জেড, আনডু, ওই যে এই বাটনটা। আর রিডু দিলে কি হবে? পরের অবস্থায়, আমি যে কেটে দিছিলাম সেই অবস্থায়। তাহলে পরের অবস্থায় যাইতে হইলে পরের অবস্থায় যাওয়ার জন্য মিনিমাম আগের অবস্থায় একবার ব্যাক করতে হবে, তারপরে না পরের অবস্থা তৈরি হবে। কিন্তু আমি যদি পিছনে না যাই তাহলে পরের অবস্থাটা আমি পাবো কোথায়? ঠিক আছে? এই যে দেখো এখন কিন্তু এই যে রিডু অপশনটা অফ, কারণ কি? কারণ পরের আর কোনো অবস্থা নেই, সর্বশেষ অবস্থায় আমি চলে আসছি, ঠিক আছে? তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড চাপলে কি হয়? আনডু। আর কন্ট্রোল ওয়াই চাপলে রিডু, ঠিক আছে? তোমরা বেশি বেশি শর্টকাট ইউজ করবা, তাহলে দেখবা যে কাজ ফাস্ট হচ্ছে। তা নাহলে এই ফাংশনগুলো এইভাবে মাউস দিয়ে ইউজ করতে করতে তোমাদের কন্ট্রোল জেড ফর আনডু আর কন্ট্রোল ওয়াই ফর রিডু, পরের অবস্থায় যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে উপরের এগুলো হচ্ছে শর্টকাট, কিছু শর্টকাট আমরা পাইলাম। এখানে টেবিল তৈরি করার শর্টকাট আছে। তো টেবিল তৈরি করার শর্টকাট থেকে আমরা শর্টকাট টেবিল তৈরি করব না, আমাদের ইনসার্টে টেবিল আছে, সেইখান থেকে আমরা তৈরি করব। জাস্ট ওইখানে দেওয়া অপশনটা দেখাইলাম। এটা হচ্ছে ফাইল, এইগুলো হচ্ছে মেনু। উপরের এগুলাকে কি বলে? মেনু। আর এইগুলাকে বলে রিবন। মেনুর আন্ডারে যেই ফাংশনগুলা, টুলসগুলা, এই বারটাকে বলে রিবন। রিবন, এই যে রাইট বাটন ক্লিক করলে কোল্যাপস দ্য রিবন, এটাকে যদি ক্লিক করি কি হইলো দেখো তো, ওই রিবনটা হাইড হয়ে গেছে। তুমি যখন এখানে ক্লিক করবা হোমে, তখন এটা দেখাবে। আবার এখানে ক্লিক করলে আবার হাইড হয়ে যায়। অনেক সময় দেখবা যে তুমি একটা কম্পিউটারে গেছো, গিয়ে দেখবা এই অবস্থা, কি রে ভাই আমি ফন্ট চেঞ্জ করবো কোথা থেকে? তার মানে কি? তার এই রিবনটা কোল্যাপস করা আছে। তাহলে এটা আবার অন করার জন্য যে কোনো একটার উপর ক্লিক করো, ক্লিক করে এই যে টিক চিহ্নটা উঠাই দাও, কোল্যাপস দ্য রিবন, তাহলে আবার চলে আসছে, ঠিক আছে? এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি একবার এই অবস্থা হয়েছিল, মানে রিয়েল লাইফ যে ঝামেলাগুলো পড়ছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। এক জায়গায় গেছি, গিয়ে দেখি যে হায় হায় এই অপশন নেই। এখন সবাই তো জানে যে আমি ভালোই অফিস টফিস ভালো পারি কাজ, গিয়ে দেখি যে আমি তো এই অপশনটি অন করতে পারি। খুবই লজ্জা পাইছিলাম বিষয়টা, তোমরা যাতে লজ্জা না পাও। তাহলে এটাকে কি বলে? রিবন। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে রিবন। এই রিবনের ভিতরে আমার বিভিন্ন ফাংশনালিটি আছে যেগুলো আমরা ইউজ করি। এটা হচ্ছে ফাইল। ফাইলে গেলে তোমার এই ওয়ার্ডের বাকি অপশনগুলো আমরা পাবো। একটা ফাইল সেভ করা, প্রিন্ট করা, এক্সপোর্ট দেওয়া, বা ওয়ার্ডের ইন্টারনাল
কালার টালার চেঞ্জ করা, এই বিরাট অপশনগুলো সবই এখানে। হোম, হোম তো এটা। নিউ মানে কি, নতুন একটা ডকুমেন্ট তৈরি করব। ওপেন মানে কি, আগের কোনো একটা ফাইল সেভ করা আছে, সেই ফাইলটা আমি ওপেন করব। ইনফো দরকার নাই। সেভ, সেভ কি, সেভ টু সেভ। সেভ অ্যাজ কি, সেভ আর সেভ এর ভিতরে পার্থক্য হচ্ছে আমি এটাকে সেভ করলাম, ধরো যে এটা হচ্ছে সেভ, ঠিক আছে। এখন যদি আমি সেভ দেই, কোথায় সেভ দেব আমি, সেভ ব্রাউজ করলাম, ডেস্কটপে নাম দিলাম সেভ। ওকে, তাহলে এটা কি আছে, সেভ নামে সেভ আছে। ধরো যে আমি ডেস্কটপে আসি, এই যে সেভ ফাইলটা দেখা যাচ্ছে না। এখন আমি এইখানে সেভ অ্যাজ লিখলাম। এখন আমি চাইতেছি সেভটা সেভ ফাইল হিসাবে সেভ ফাইলটা থাক, আর সেভ এজ যেটাতে লেখা এটা নতুন আর একটা ফাইল তৈরি হয়ে সেটার নাম হোক সেভ এজ। তাহলে আমার ফাইল হবে কয়টা, দুইটা। একটা হচ্ছে সেভ যেটা আগে ছিল, আর একটা সেভ এজ নতুন আর একটা ফাইল তৈরি হবে। তাহলে এর জন্য আমি কি সেভ দেবো না সেভ এজ দেবো, সেভ এজ দেবো। সেভ দিলে তো আগেরটাতেই সেভ হয়ে যাবে, আর সেভ এজ দিলে নতুন আর একটা ফাইল তৈরি হবে। আমি নাম দিলাম হচ্ছে সেভ এজ। ওকে, তাহলে আমরা যদি এবার ডেস্কটপে আসি, এই যে সেভ একটা, সেভ এজ আর একটা। তাহলে সেভ ফাইলের ভিতরে কি আছে, সেভ আছে, আর সেভ এজ ফাইলের ভিতরে সেভ এজ আছে। ওকে, কি উদাহরণ দিলাম রে বাবা, আমি তো নিজেই চমৎকৃত। আচ্ছা, তাহলে সেভ এজ বিষয়টা আমরা বুঝলাম। প্রিন্ট করার জন্য, এখন তোমার যদি প্রিন্টার না থাকে, সারাদিন কান্দাকাটি করে তোমার মাথা থেকে প্রিন্ট বের হবে, তাহলে প্রিন্টার লাগবে প্রিন্ট হওয়ার জন্য। এক্সপোর্ট আছে, ক্লোজ আছে। ক্লোজ কি কদি, এই যে এই বাটনটার যে কাজ, এই ক্লোজের সেম কাজ। অ্যাকাউন্ট হচ্ছে, একটু আগে ওয়ান ড্রাইভের কথা বললাম না, মাইক্রোসফটের একটা গুগল ড্রাইভ টাইপের অনলাইন স্টোরেজ। তোমার যদি অ্যাকাউন্টটা এখানে কানেক্ট থাকে, তখন তুমি চাইলে এখান থেকে যখন সেভ দাও, ওয়ান ড্রাইভে সেভ দিতে পারবা। অটোমেটিক এগুলো অনলাইনে সেভ হয়ে থাকবে, যে কোনো সময় অন্য একটা ডিভাইসে গিয়ে এগুলো আবার তুমি খুঁজে পাবা। তো অ্যাকাউন্টসে গিয়ে তুমি যদি এখান থেকে সাইন ইন করে দাও, তাহলে এই ফ্যাসিলিটিসটা তুমি পাবা। ওয়ান ড্রাইভে কিন্তু 5 GB স্টোরেজ তোমাকে ফ্রি দেয়, বাকিটা কিনে নিতে হবে। গুগল ড্রাইভ কত দেয়, 15 GB। অপশনসটা হচ্ছে ওয়ার্ডের কাস্টমাইজেশন। এখানে অনেক কিছু চেঞ্জ করার সুযোগ আছে। একটা জিনিস চেঞ্জ করে দেখা, অফিস থিম আমি ডার্ক গ্রে দিলাম। ওকে, এরকম কালো অফিস দেখছো, অফিসের ইন্টারফেসটা একটু কালো কালো হয়ে গেছে না। আবার দেখাবো অপশনস। কি ঘুম আসে, এখন কি হবে, একটু যখন দরকার হয় একটু পানি দিয়ে আসো। ফ্যান ওইটা চলতেছে না, হচ্ছে ফ্যানটা চালানো যাচ্ছে না, কারণ আমরা ওই লাইনটা প্রজেক্টরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা হোয়াইট করে দিলাম, অথবা হোয়াইট না, আমরা এখান থেকে যেটা ছিল। আচ্ছা, তাহলে অপশনস থেকে আমরা ওয়ার্ডের বিভিন্ন সেটআপ চেঞ্জ করতে পারি। এত গভীরে আমাদের দরকার নেই, আমাদের যতটুকু দরকার ততটুকুই শিখব। আচ্ছা, তাহলে আমরা বেসিক ইন্টারফেস সেটআপটা দেখলাম। এবার আমরা মূল কাজে চলে যাব। আমরা লিখে ফেললাম, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ওকে, এই যে লেখাগুলা, এই লেখাগুলার ফন্ট সাইজ কত আছে জানো? কেমনে কই লেখা ওদি, ওই যে উপরে লেখা আছে। তাহলে ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য কি লাগবে, ওই যে ওইটা চেঞ্জ করে দিতে হবে। 72 দিয়ে দিলাম। আচ্ছা, কদি 72 এর বেশি লাগলে কি করবো? আমার 500 লাগবে, তখন কি দেবো? এখানে 500 লেখা দিই। ওয়াও, ফন্ট সাইজ 500। এক পেজে একটা ফন্ট পাইছে, এখানে 2টা অক্ষর,
3টা পাওয়া গেছে FIR, ঠিক আছে? 500 চেয়ে বেশি হলো না? 5000 দেন। 5000 1638 পর্যন্ত দিতে পারবা, এর বেশি দিতে পারবা না। চলো আমরা 1600 দিই। না, কম্পিউটারের ব্যর্থতা না, এই যে 1600 হয়েছে ফন্ট সাইজ, সব নিচে গেছে গা বাবা। একটু ছোট করেন না, ওই যে মানে পেজের তুলনায় ফন্ট সাইজ এত বেশি, পেজের মাথা দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আগের অবস্থায় যাওয়ার জন্য কি CTRL-Z, ঠিক আছে? তাহলে ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করে এটা আবার শেখানো লাগবে, এখান থেকে শিখে গেলাম। তবে ফন্ট সাইজ চেঞ্জ করার আরো 2টা সুন্দর অপশন আছে। এক হচ্ছে এই যে এইখানে একটা বড় এ একটা ছোট এ, বড় এতে ক্লিক করলে বড় হবে, আর ছোট এতে ক্লিক করলে ছোট হবে। সুন্দর না? এর চেয়ে মজার একটা আছে, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট চাপ দিলে বড় হয়ে থাকে, আর থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা আছে সেটা চাপ দিলে ছোট হয়ে থাকে। থার্ড ব্র্যাকেট কোনটা বুঝতে পারছো তোমরা? এই যে দুইটা। তাহলে এইটা চাপ দিলে বড় হবে, আর এটা চাপ দিলে, শুরুটা চাপ দিলে ছোট হবে। কন্ট্রোল চেপে ধরে যদি আমরা শুরুটা চাপি তাহলে ছোট, আর শেষেরটা এন্ডিং চাপলে বড় হবে। তাহলে ফন্ট সাইজ ছোট বড় করার অপশন আমরা দেখলাম, 3টা ওয়ে দেখলাম, যার যেটা মন চায় করবা। এরপরে এইখানে যে অপশনটা, এটা কিসের জন্য বলো? তোমরা যে বিষয়গুলো জানো সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো। এটা কি? এটা হচ্ছে ফন্ট স্টাইল। আমার হাতের লেখার সাথে তোমার হাতের লেখা তো মিলবে না, তো কম্পিউটারের হাজার হাজার স্টাইলের হাতের লেখা আছে, তো সেইখান থেকে তুমি যে কোনো একটা স্টাইল পছন্দ করে দিতে পারো। এটা কার হাতের লেখা রে বাবা? তাহলে এই স্টাইলটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই ফন্টের নাম সিলেক্ট করে দিতে হবে। নাম কি এটা? ব্রাশ স্ক্রিপ্ট এমটি কি জানি একটা আছে। তাহলে এখান থেকে তুমি যেটা ইচ্ছা ফন্ট পছন্দ করতে পারো, সেই স্টাইলের লেখা হয়ে যাবে। ফ্রুট নাকি ফর্টে, তাহলে এই স্টাইলটা আমরা আমার লেখাতে দিয়ে দিলাম। তবে বইয়ে যে স্টাইলটা ফলো করে বা ইউজ করে সেটার নাম কি জানো? টাইমস নিউ রোমান। লেখা তো পরিচিত মনে হয় কিনা? এই ফন্টটা সাধারণত বইয়ের লেখা ইউজ করে। ওকে, এখন ফন্ট কিভাবে, নতুন ফন্ট তোমার কম্পিউটারে অ্যাড করবা। ধরো যে একটা ফন্ট বা এমন একটা, এখানে যে ফন্টগুলো আছে সেগুলো তোমার পছন্দ হচ্ছে না, তখন তুমি কি করবা? আমার আরো ভালো, আরো গর্জিয়াস ফন্ট দরকার। তখন আমরা অনলাইনে যাব, অনলাইনে গিয়ে ফন্ট নামাই নিয়ে আসবো, ডাউনলোড করবো। তাহলে ফন্টের বিরাট একটা ফ্রি স্টোর হচ্ছে গুগল ফন্টস, জানো তো না? গুগল ফন্টস, গুগলের অসংখ্য ফন্টস এখানে আছে, fonts.google.com। এইখানে আসলে গুগলের সব ফন্টসগুলো অ্যাভেলেবল হবে। দেখো, তাহলে আমরা যদি এখানে কিছু একটা লিখে দেই, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এই যে বিভিন্ন স্টাইলের কিন্তু দেখাচ্ছে যে এই স্টাইলে ফন্টটা কেমন দেখাবে, এই স্টাইলে কেমন দেখাবে। দেখছো এটা কেমন একটা স্টাইল, এটা সুন্দর না? এটা নামে আমরা, এই যে দেখ সুন্দর আছে। তাহলে ডাউনলোড করার জন্য ডাউনলোড ফন্ট ফ্যামিলি, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাতে ওপেন করি, ওপেন করে এই যে এটা ইনস্টল। নাম কি এটার? ইন্সপাইরেশন। চলো এবার দেখি আমরা ওয়ার্ডে গিয়ে ইন্সপাইরেশন ফন্টটা খুঁজে পাই কিনা। সিলেক্ট। এখন ইন্সপাইরেশন এখানে খুঁজতে হবে আই সিরিয়ালে, তাই না? অথবা আমি এখানে লিখতে পারি INS, ওই যে ইন্সপাইরেশন ফন্ট পাই গেছি আমরা। দেখছো সুন্দর না ফন্টটা? ফন্ট সুন্দর কিনা তার চেয়ে মজার বিষয় আমরা একটা সুন্দর জিনিস শিখলাম, তাই না? তাহলে এখান থেকে তোমরা যেটা ইচ্ছা ডাউনলোড করে নিতে পারো। এর বাহিরে যদি কারো টাকা পয়সা থাকে তাহলে তোমরা প্রিমিয়াম ফন্ট কিনতে পারো। প্রিমিয়াম ফন্ট ফ্রি ডাউনলোড, দেখছো? আর প্রিমিয়াম ফন্ট মাই ফন্টস আছে, অথবা তোমরা চলে যাবা। আচ্ছা এগুলো দরকার আছে? দরকার নেই, শুধু শুধু সমস্ত প্রিমিয়াম ফন্ট ইউজ করো না উদয়। আচ্ছা ফ্রি ফন্টই অভাব নেই, প্রিমিয়াম ফন্ট দেখি
তাহলে ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, ডাউনলোড করতে হয় সেগুলো দেখলাম, ইনস্টল করা সহ দেখে গেলাম। ঠিক আছে, এবার এটা কি বলো? বোল্ড মানে কি? একটু মোটকা মোটকা সাইজ হবে, দেখি বোল্ড দিয়া একটু মোটা হইলো। এটা কি? ইটালিক, একটু বাঁকা হইলো। বাহ, তোমরা তো ভালোই যাবো। আন্ডারলাইন, নিচে একটা দাগ। আন্ডারলাইনের এখানে আরেকটা অপশন আছে, ডাবল আন্ডারলাইন, মোটা আন্ডারলাইন, ডট ডট আন্ডারলাইন, ড্যাশ আন্ডারলাইন, ডট ড্যাশ আন্ডারলাইন, ডট ড্যাশ ড্যাশ ডট আন্ডারলাইন, তারপরে হচ্ছে কিরকি কিরকি আন্ডারলাইন, তারপরে এখানে হচ্ছে আন্ডারলাইনের কালার। ঠিক আছে, এই যে লাল কালার আন্ডারলাইন, তাহলে আমি এখানে মোটা আন্ডারলাইন দিয়া আন্ডারলাইনের কালার দিলাম হচ্ছে রেড। তাহলে আন্ডারলাইন রিলেটেড সব কথাই এখানে সমাপ্ত। ওকে, এরপরে এটা কি? স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো মানে কি? মাঝখান থেকে ওইখানে দেখা যাচ্ছে তো, মাঝখান থেকে একটা দাগ, মানে মনে হয় যে এই ওয়ার্ডটা ভুল আছে, ইনকারেক্ট, কাইটা দিছে। এটা কি? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। এটার উদাহরণ দেওয়ার জন্য কি লাগবে জানো? হ্যাঁ, ওইগুলো লাগবে। H2O, তাহলে 2 হচ্ছে কি দেবো? তাহলে 2.2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন মিলে আমাদের পানি হয়ে গেল। তাহলে এটা এই যে অণুটাকে কিভাবে বললাম আমরা? সাবস্ক্রিপ্ট। অথবা এটাকে যদি স্কোয়ার টাইপ করতে চাইতাম তাহলে সুপারস্ক্রিপ্ট দিতে। ঠিক আছে, যদিও স্কোয়ারের জন্য এটা না, স্কোয়ারের জন্য আমাদের এখানে ইকুয়েশনের সিস্টেম আছে, ম্যাথস করার জন্য আলাদা সিস্টেম আছে, অঙ্ক টঙ্ক করার জন্য। তো আপাতত হচ্ছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের ব্যবহারটা। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে ফন্টের স্টাইল আছে বিভিন্ন। বাহ, দেখো শ্যাডো পড়ছে, দেখছো? এটা নাও, যদি তোমাদের দেখতে ইচ্ছা না হয় কি করবা? তাহলে এখান থেকে কি করা যায়? স্টাইল চেঞ্জ করা যায়। ওকে, এরপরে এখানে হচ্ছে এটা হাইলাইট কালার। সৃজনশীল পড়ছো না তোমরা? হাইলাইটার ইউজ করতে, এইগুলো হচ্ছে হাইলাইটের কালার। এখানে দেখছো হাইলাইট কালার গুলা ফিক্স, মানে এই কয়টাই, এর বাইরে কালার ইউজ করতে পারবে না। কারণ হচ্ছে হাইলাইটের কিছু কালার আছে যেগুলো দিয়ে হাইলাইট করে, হাবিজাবি কালার দিয়ে হাইলাইট করলে লেখাটা হাইলাইট হবে না। তো এই কালারগুলো দিয়ে তুমি হাইলাইট করতে পারো এবং এটা খুবই সুন্দর হাইলাইট হবে। যার যেটা মনে হচ্ছে সেটাই ব্যবহার করো। ঠিক আছে, তো আমরা রেগুলার হিসাবে এটা ইউজ করলাম। ঠিক আছে, এটা দিয়ে কি করলাম আমরা? হাইলাইট। ওকে, হাইলাইট যদি আমাদের দরকার না হয়, নো কালার সিলেক্ট করে, এটা হচ্ছে ফন্ট কালার। এরপরেরটা ডান পাশেরটা ফন্ট কালার, যে কোনো কালার দিতে পারো। এখন এইখানে দেখছো সব কালার আছে, কারণ তুমি এখানে যে কোনো কালার দিতে পারো। কিন্তু হাইলাইটের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে এর বাইরে অন্য কালারগুলো দিয়ে সাধারণত ভালো হাইলাইট হয় না। সাদা দাও, অথবা এখান থেকে তুমি মোর কালারসে গিয়ে আরো কালার আছে, অথবা কাস্টম কালার নিজে একটা কোড লিখে দিতে পারো এখানে। যারা কালারের কোড জানো, মুখস্থ জানো, FFF অথবা 000, 6টা 0 হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে F। ঠিক আছে, এই জন্য সাদা দিয়ে দিলাম। ওকে, কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, এই ছোটখাটো বিষয়ে আমরা বেশি আলোচনা করে ফেলতেছি। এখন ধরো যে আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, কিভাবে করলাম? কন্ট্রোল B, কন্ট্রোল I, কন্ট্রোল U। B ফর বোল্ড, I ফর ইটালিক, U ফর আন্ডারলাইন। এরপর আমি এটাকে চিন্তা করলাম যে না, এই যে স্টাইলটা দিছি, এই স্টাইলটা বা আরো কমপ্লেক্স কোনো স্টাইল দিছি, এখন মনে হচ্ছে যে না, এই স্টাইল আমার দরকার নেই। আমার শুরুতে একেবারে ওয়ার্ড ওপেন করার পর যে অবস্থা, সেই অবস্থায় আমার চলে যাওয়া দরকার। এইসব ফরম্যাটিং ভালো লাগে না আমাদের। তখন আমরা কি করবো? যেটার স্টাইলটা চেঞ্জ করতে চাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই অপশনটা ক্লিয়ার অল ফরম্যাটিং, একেবারে কর্নার ক্লিয়ার অল ফরম্যাটিং। দেখো এটাতে ক্লিক করি কি হয়েছে, দেখো একেবারে বেসিক স্টাইলে ফিরে গেছে। তখন তোমাকে ধরে ধরে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার অল ফরম্যাটিং মানে হচ্ছে তার মাথা খারাপ, সব মিশে দিবে। ওকে, তাহলে ফন্ট নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভবিষ্যতে ঝামেলা হইলে তখন বলবা, নেক্সট ক্লাসে প্র্যাকটিস করো আগে। এখন তো ঝামেলা মনে হবে, আমি করতেছি তো, বাহ ঠিকই তো হচ্ছে তো সব। তুমি করতে গেলে একটু দেখবা যে হচ্ছে না, তখন মনে হয়
ভুলভাবে শিখবে, মানে দেখবে এটা হচ্ছে না, হয়েছে। আচ্ছা ধরো যে আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি, lipsum.com, এই ওয়েবসাইটের নাম জানো তোমরা? লরেম ইপসাম। এটা হচ্ছে ডামি টেক্সট, ওয়ার্ল্ড ওয়াইড এটা পরিচিত হচ্ছে ডামি টেক্সটের জন্য। ডামি টেক্সট এটা তোমাদের খুব বেশি দরকার নেই, তারপর হচ্ছে দেখাইলাম। মানে এখন আমি যদি লিখতে যাইতাম একটু সময় লাগতো না, তোমাদেরকে জাস্ট আমি তো দেখানোর জন্য কিছু টেক্সট নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন ধরো যে আমি এটা তো অনলাইন থেকে কপি করে নিয়ে আসছি, এগুলোকে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিলাম। অনলাইন থেকে কপি করার কারণে অনলাইনের যে ফরম্যাটিংটা ছিল সেই ফরম্যাটিংটা কিন্তু এখানে কপি হয়ে আসছে। দেখছো এই যে বোল্ড হয়ে আছে, এইগুলা এটা বোল্ড হয়েছে কই থেকে? কারণ এইখানে বোল্ড ছিল। দেখছো যে স্টাইলটা ছিল সেই স্টাইলটা আমার এখানে কপি হয়ে চলে আসছে। হ্যাঁ, কন্ট্রোল সি। আমরা কি করব, একেবারে আমাদের স্টাইলে নিয়ে আসার জন্য ক্লিয়ার অল ফরম্যাটিং। তোমরা যখন অ্যাসাইনমেন্ট করার সময় কপি পেস্ট করবা, এটা তোমাদের কাজে লাগবে, যাতে স্যার বুঝতে না পারে তুমি কপি করছো। তাহলে আমরা কি করলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে ফেললাম। এখন লেখাটা মনে করে যে তুমি লিখছো, এইটাকে আমি একটা স্টাইল দিই, কন্ট্রোল BIU, আর হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করে দিলাম। পছন্দ হচ্ছে? ওকে, আমরা লাল বাদ দিলাম, কিছু একটা দিলাম। এখন ধরো যে আমার আরো কিছু লাইন কপি করি। ওকে, তাহলে এইখানে আমার হেডলাইন গুলো আমি চাচ্ছি যে ওই কালার, ওই স্টাইলের। তাহলে আমার হেডলাইন আছে ধরো এটা একটা, এটা একটা, তাহলে এই স্টাইলের এই দুইটা স্টাইল মানে লেখাও ওই রকমের স্টাইলের উপর। ঠিক আছে, তাহলে কি করতে হবে আমাকে, এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, তারপরে ওইটার মতো কালার দিলাম। হয়ে গেছে না? তাহলে আমার ধরো যে 50টা হেড আছে, 50টাকে ধরে ধরে আমি এটা করবো? তাহলে আমি কম্পিউটার ইউজ করতেছি, আমি তো একটা বোকা। তাহলে কি করতে হবে, এই যে যে স্টাইলটা, এই স্টাইলটা কপি করতে হবে। স্টাইল কপি করে সব লেখার উপর দিয়ে দিতে হবে। স্টাইল কপি করার জন্য হচ্ছে আমাদের এই যে ফরম্যাট পেইন্টার, এটাতে লেখা কপি হবে না, এই লেখার স্টাইলগুলো কপি হবে। ফরম্যাট পেইন্টার যদি আমি ক্লিক করি, দেখো এই যে একটা ব্রাশ দিছে, ব্রাশ দেখা যায়, এই ব্রাশটা যারে দেব সেই ওই রকম হয়ে যাবে। তার মানে হচ্ছে এই ব্রাশের ভিতরে এখন কি আছে, ওই স্টাইলগুলা, ওই স্টাইলের রং আছে। এটাকে আমি দিয়ে দিলাম, ধরো যে ডামি রে দিলাম না, শুধু এইটুকু দিলাম। দেখো ওই যে ডামি ছাড়া বাকিটুকু ওই স্টাইল। তাহলে তোমাকে আগেই টার্গেট করতে হবে। এটা এটা বেটার না, আগেরটা চাইতে সহজ না? ঠিক আছে, বাবা সেটারও একটা অপশন আছে। এই যে দেখো একটা মজার বিষয় দেখে তোমাদের, সব একসাথে সিলেক্ট করবা। সব একসাথে কিভাবে সিলেক্ট করে, ধরো যে আমি এইটুকু সিলেক্ট করলাম, বা হচ্ছে এটারে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আবার যদি এটা সিলেক্ট করতে যাই, তাহলে তো ওটা ডিসিলেক্ট হয়ে গেছে না? এর জন্য কি করতে হয় জানো, এটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে আবার এটা ক্লিক করবা, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে। দেখছো, সিলেক্ট হলে এখন তুমি স্টাইল দাও, 50টা একসাথে সিলেক্ট করে তখন তুমি ঠাস করে সিলেক্ট, কন্ট্রোল কন্ট্রোল ধরে চাপ, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, কোথায় সিলেক্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল চেপে ধরে এখানে সিলেক্ট করলাম, তাহলে সব একসাথে সিলেক্ট হবে। ওকে, ফরম্যাট পেইন্টার বোঝা গেছে? তাহলে ধরো যে এই লেখাটাকে আমি এই যে সাধারণ লেখার মতো করতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, এইটার স্টাইলটা কপি করতে হবে। তাহলে আগে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার মানে ব্রাশটা নিলাম এই স্টাইলের, এখন আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, মজার না বিষয়টা? এরপরে আছে কি, কাট, কপি, পেস্ট। এগুলো বুঝো তো তোমরা? আচ্ছা, সিলেক্ট সিলেক্ট নিয়ে তাহলে তো ভাবতেছি তোমাদেরকে কত কম শেখানো যায়, তোমরা তো প্রশ্ন কেটা ঝামেলা খেলা দিচ্ছ। সিলেক্ট করা যায় কিভাবে বলো তো? এই যে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে টান দিলাম, সিলেক্ট হইলো, এই একটা স্টাইল। এখন ধরো যে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করার জন্য আমার কি করা লাগলো, সিলেক্ট মানে এখান থেকে ক্লিক করে ধরে টান দেয়া এই পর্যন্ত আনা লাগলো। কিন্তু ইংরেজি যে
ওয়ার্ডের উপর যদি তুমি ডাবল ক্লিক করো তাহলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, যদি ডাবল ক্লিক করো। যদি ট্রিপল ক্লিক করো তাহলে ফুল প্যারাগ্রাফ সিলেক্ট হবে, ঠিক আছে। আর যদি একটা লাইন সিলেক্ট করতে চাও তাহলে দেখো আমাদের মাউসটা সাধারণত কোন দিকে থাকে দেখো তো, ওই দিকে না, কার্সরটা ওই দিকে বাঁকা না, কিন্তু তুমি যখন একটা লাইনের লেফটে আসবা তখন মাউসটা কোন দিকে, উল্টা দিকে না। তার মানে হচ্ছে সে একটা লাইন খুঁজে পাইছে। এবার একটা ক্লিক করে দেখো কি হয়, এই লাইন সিলেক্ট করবে, বুঝছো? এইগুলো তো তোমরা ট্রাই করো যে কি হয়, এখানে একটা ক্লিক করে দেখবা যে বাহ ভালোই তো কাজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সিলেক্ট করলাম আমরা, কি দেখলাম ফরম্যাট প্রিন্টার, কাট কপি পেস্ট, বোঝা গেছে তো? কাট কপি পেস্ট দেখাইলাম না, কাট কপি পেস্ট নিয়ে কারো সমস্যা থাকলে দেখাই, এটা তো বাংলা কথা। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যত কন্ট্রোল ভি চাপবো তত পেস্ট হবে। কপি করছি কিভাবে, কন্ট্রোল সি দিয়া, অথবা এই যে কপিতে ক্লিক করলে একই কথা। কপি করলে কি হয়, কপি করলে কিন্তু ডিরেক্ট আরেকটা ডুপ্লিকেট হয় না, কপি করলে এই জিনিসটা আমার ক্লিপবোর্ডে সেভ হয়ে থাকে, কপি, আর কন্ট্রোল এক্স এ কাট। এরপর এসে আমি পেস্টে ক্লিক করলে সে আমি যেটা কপি করে রাখছিলাম ক্লিপবোর্ডে সেভ হয়েছিল সেই জিনিসটা আমার এখানে পেস্ট হচ্ছে। তাহলে শর্টকাটে ইউজ করি আমরা কন্ট্রোল সি কপি আর কন্ট্রোল ভি পেস্ট, আর কন্ট্রোল এক্স হচ্ছে কাট। কাট আর কপির ভিতরে পার্থক্য কি? হ্যাঁ, কাট করলে এই জিনিসটা আর এখানে থাকবে না, আর কপি করলে এখানে একটা থাকবে আর একটা ডুপ্লিকেট করার সুযোগ থাকবে। কন্ট্রোল এক্স মানে হচ্ছে এখানে কি হলো, আমার কন্ট্রোল এক্স কাট করে ফেললাম। কাট হয়েছে কিনা সেটা বোঝা গেল না, কারণ নিচের লেখা উপরে চলে আসছে। আচ্ছা আমি এইখান থেকে কাট করি, কন্ট্রোল এক্স কাট হয়ে গেছে, আবার কন্ট্রোল ভি চাপলে সেটা আসতেছে। ওকে, আচ্ছা একটা মজার জিনিস শিখাতে ইচ্ছা করতেছে কিন্তু শেখাবো না। আচ্ছা দেখো, ধরো যে আমি এটাতে কপি করলাম, কপি করে বাকি সব ডিলিট করে দিই। বাকি সব ডিলিট করে আমি এটারে কপি করছি না, তাহলে আমি পেস্ট করব। সুন্দর পেস্ট হইলো, কিন্তু নিচে নিচে আসতেছে, ও ডাইনে আসলে ভালো হতো না। একটার পর আরেক, আমি চাইতেছি যে এটা পেস্ট হওয়ার পর এখন বাকিটা এখানে, হ্যাঁ আবার এখান থেকে। তাহলে এইভাবে যদি আমার প্রত্যেকবার এখানে মাউস নিয়ে ক্লিক করে, এটা ঝামেলা না? কেন নিচে নিচে আসতেছে কেন? ফরম্যাট প্যারাগ্রাফ দেওয়া। আচ্ছা বাংলা সমাধান বলি, সেটা হচ্ছে ঘটনাটা আসলে কি, ঘটনাটা বুঝতে হবে তোমাদেরকে। এটা কি চিনো? এটা তো এখনো দেখাইনি। এটাকে বলে হচ্ছে প্যারাগ্রাফ আইকন, বুঝছো? মানে হচ্ছে তুমি দেখো, যখন আমি এই অপশনটা অন করা তখন কয়েকটা দুর্ঘটনা ঘটছে একসাথে। সেটা কি, লাইন শেষে একটা আইকন আসছে, আবার পরের লাইনে একটা আইকন আসছে, প্রত্যেকটা স্পেসে একটা করে ডট আসছে। তার মানে হচ্ছে আমার কোথায় প্যারাগ্রাফ শেষ হয়েছে, কোথায় স্পেস আছে সেইগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করি, ধরো যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। যদি আমি কপি করি, দেখো তো আমি কি সহ কপি করছি, এই যে প্যারাগ্রাফ আইকন সহ কপি করছি। তার মানে কি, আমি একটা প্যারাগ্রাফ কপি করছি। প্যারাগ্রাফ মানে কি, নেক্সট এন্টার দেওয়ার আগ পর্যন্ত একটা প্যারাগ্রাফ। তাহলে একটা এন্টার সহ কপি হয়ে গেছে। এন্টার সহ কপি হয়ে গেলে একটা এন্টার দিলে কি হয় বলো তো, নিচের লাইনে চলে আসে। আমি যদি এখানে এন্টার চাপি তাহলে কি হলো, লেখাটা নিচের লাইনে আসে। তাহলে আমি যদি এই এন্টার সহ কপি করি তার মানে কি হবে, আবার নিচে চলে আসবে। দেখো আমি যদি কপি করি, কপি করে এখন পেস্ট দিলে নিচে নিচে আসতেছে। তাহলে এটার প্রতিরোধ করার উপায় কি? প্রতিরোধ করার উপায় হচ্ছে এন্টার ছাড়া কপি করছে। এখান থেকে যখন আমি সিলেক্ট করতেছি, এই যে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, তার মানে এই পর্যন্ত সিলেক্ট করা যাবে না, আমার এই পর্যন্ত, এই যে ডট পর্যন্ত সিলেক্ট রাখতে হবে। দেখো এখান থেকে আমি সিলেক্ট করলাম, এখন এই যে এটাকে তো ওই পর্যন্ত সিলেক্ট করা একটু কষ্টকর, পরে সিলেক্ট করছি। এখন যদি আমি কপি করে এবার যদি পেস্ট দেই, দেখো এখন কোথায় যাচ্ছে, সব নিচে নিচে আসতেছে, কারণ আমি এবার প্যারাগ্রাফ ছাড়া কপি করছি। ওকে, দেখো আমি যদি প্যারাগ্রাফ আইকনটা সিলেক্ট দেখাই তাহলে সহজে বুঝতে পারবো। আমি এখান থেকে সিলেক্ট করলাম,
এই যে এই পর্যন্ত সিলেক্ট করলে কি হবে, নিচে নিচে যাবে। আর এই পর্যন্ত যদি সিলেক্ট করি তাহলে পাশে পাশে আসবে, কারণ এন্টার বা লাইন ব্রেকটা কপি হয়নি। ওকে, অ্যাডভান্স আলোচনা হয়ে যাচ্ছে, তোমরা বেসিক শিখবা। ওকে, চলো আমরা নেক্সটে ফিরে যাই। এবার আসো, কত বাজে? 5:23। এই নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে ফেলি। চলো, তাদের ওজনে ইউজ করো। রেকর্ড কি পজ দেওয়া দরকার নাকি আমরা নামাজ পড়তেছি? ঠিক আছে, তাহলে আমরা যেটার উদ্দেশ্যে আগাচ্ছিলাম সেটা হচ্ছে এবারকার সংক্ষেপে দ্রুত, যত দ্রুত যাওয়া যায় দেখি। এখন লেখাগুলো লেফটে সুন্দর সাজানো গোছানো, রাইটে এলোমেলো, তাই না? কাহিনী হচ্ছে সে ফলো করছে যে আমার লেফট ঠিক রাখতে হবে, এটাকে বলে লেফট অ্যালাইনমেন্ট, যেটা লেফট ঠিক রাখবে। আর যদি রাইট ঠিক রাখে, লেফটের টেনশন তার বাদ, তাহলে এটা কি রাইট অ্যালাইনমেন্ট। আর যদি মনে হয় যে না লেফট রাইটের চিন্তা বাদ, মাঝখান ঠিক রাখবে, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট। আর যদি দুইটা সাইডে ঠিক রাখতে চাই তাহলে জাস্টিফাই। ওকে, তাহলে এখন কি আছে? লেফট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্টের জন্য আমরা কি করব? এই যে রাইট, এটাতে ক্লিক করব, হয়ে গেল। সেন্টারের জন্য সেন্টার অ্যালাইনমেন্ট, শর্টকাটে কন্ট্রোল এল ফর লেফট, কন্ট্রোল আর, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল সি সেন্টার হওয়া দরকার ছিল না, কিন্তু কন্ট্রোল সি তে কপি। ঠিক আছে, কন্ট্রোল ই, এই যে মাঝখান থেকে, এখন দুই পাশের কোনো পাশে নিয়ে টেনশন নাই তার, মাঝখানে মিল আছে, এই যে মাঝখানে, সে মাঝখান থেকে কম্পেয়ার করছে ওয়ার্ডটা বা লেখাটা, সে মাঝখান থেকে। আমি যদি এখানে এসে কিছু লিখি, দুই দিকে যাচ্ছে, দেখছো? ঠিক আছে, ওকে। তাহলে লেফট, রাইট, সেন্টার, আর সর্বশেষ জাস্টিফাই, কন্ট্রোল জে ফর জাস্টিফাই। এই যে এখানে জাস্টিফাই অপশনটা, ঠিক আছে? ক্লিয়ার? এইগুলা নিয়ে আর কোনো কথা হবে না। এইবার প্রত্যেকটা লাইনের মাঝে যে স্পেস বা গ্যাপ, সেই গ্যাপটার জন্য আমাদের এইখান থেকে লাইন স্পেসিং ইউজ করতে হয়। এইখানে যদি আমরা 1 দেই, সিঙ্গেল স্পেসিং বলে এটাকে। 1 দিলে কি হয়? সিঙ্গেল স্পেসিং। তোমাদের অনেক সময় টিচাররা বলবে যে সিঙ্গেল স্পেসিং, ফন্ট সাইজ 12, টাইমস নিউ রোমান, এগুলো বলে দেবে। তাহলে সিঙ্গেল স্পেসিং কোনটা? 1.0। তাহলে 1.15 এটা। 1.5 হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বলতে অফিসিয়াল বেশিরভাগ ডকুমেন্টের ক্ষেত্রে 1.5 দিতে হয়, ঠিক আছে? তারপরেও যখন যেভাবে দরকার হয় সেভাবে লিখবা, সমস্যা নেই। 2, 2.5, 3। তাহলে এটার কাজ কি বোঝা গেছে তো? একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। ওকে, ব্যাস। এখানে আরো অনেক কথা আছে, যেহেতু বেসিক শিখতেছি তাহলে আর এত টেনশন নিতে চাই না আমরা। তাহলে আমরা যদি এরকম করি বা এগুলা বাদ দেই, আমি একটা লিস্ট করতে চাই যে আজকে বাজারে গিয়া চাল, ডাল, তেল কিনবো না, পেঁয়াজ কিনবো, এই জাতীয় জিনিস কিনবো। তখন আমি কি করব? লিস্ট অফ শপিং। আচ্ছা, আমি ইংরেজিতে একটু কাঁচা, তোমরা এই ব্যাপারে ভুল ধরবা না। তাহলে আমি হচ্ছে লিস্ট করতে গেলে আমি এইখান থেকে সুন্দর একটা আইকন দিয়ে দিতে পারি। এই আইকন দিলাম। প্রথমে হচ্ছে চাল, চাল ইংরেজি কি? রাইস, RICE। বাহ, আমি তো ভালোই পারি। তারপর হচ্ছে কি লাগবে? পটেটো, এরকম। তোমরা জানো আমার বাড়ি মুন্সিগঞ্জ, আলুর দেশ। আচ্ছা, তারপরে করলা, তারপরে উস্তা, উস্তা চেনো? তারপরে আর কি? মরিচ। ঠিক আছে, আমরা আসলে লিস্ট করে দেখাইলাম, ঠিক আছে? তাহলে এই লিস্টটাকে, এইটাকে বলে হচ্ছে বুলেট। কি বলে? বুলেট দিলাম আমরা, আইকন। এই আইকন আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অথবা এইটা দিতে পারি, যেটা ইচ্ছা দিতে পারি, তাই না? এই যে পাশেরটা হচ্ছে নাম্বারিং।
তবে বুলেট আর নাম্বারিং দুইটা একসাথে দেওয়া যাবে না। এখান থেকে আমি নাম্বারিং করে দিলাম 1 2 3 4, অথবা নাম্বারিং এর স্টাইল আছে এবিসিডি দেওয়া যাবে, রোমান সংখ্যা দেওয়া যাবে, ছোট হাতের এবিসি দেওয়া যাবে, আরো অনেক কিছু আছে। সবকিছু বলতেছি না, কারণ এর ভিতরে কিন্তু অ্যাডভান্স আলোচনা আছে। তুমি কাস্টম নাম্বারিং সেট করতে পারবা। এইখানে যে কি বলে হ্যাঁ, এটার আবার অ্যাডভান্স আলোচনা আছে। তুমি এটা তো চাইলে ম্যানুয়ালি করতে পারবা। তারপরে হচ্ছে এটার আরো কিছু সিস্টেম আছে। আপাতত হচ্ছে বেসিক শিখে নিলাম, তারপরে এটা দিয়ে তোমরা নিজেরা ঘাটাঘাটি করতে গেলে অনেক কিছু শিখতে পারবে। ওকে, তাহলে হচ্ছে এইখানে আর খুব বেশি দরকার নেই। আমরা ইয়াতে চলে যাই, কন্ট্রোল জেড 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 জেড, অনেক আগে চলে যাই। প্যারাগ্রাফ যেখানে ছিল, এই যে প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ চলে আসলাম। এবার যেটা সেটা হচ্ছে শেডিং। শেডিংটা হচ্ছে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো কালার দিতে চাই, তখন আমরা শেড ইউজ করি। এই যে এখানে শেডিং, যে কোনো একটা কালার, ঠিক আছে? এটা কিন্তু হাইলাইট কালার না, খেয়াল রাখবা। এই যে এখানে আমরা হাইলাইট দেখছিলাম না, হাইলাইট কালার একটা, আর হচ্ছে শেডিং কিন্তু আলাদা। শেডিংটা হচ্ছে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিবে, ঠিক আছে? দেখতে একই রকম লাগতেছে, বাট দেখো আমি যদি একটু পার্থক্য করার চেষ্টা করি, এখানে আমি কোনো কিছু সিলেক্ট করছি, সিলেক্ট না করে কিন্তু আমি প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারতেছি। কারণ সিলেক্ট না করলেও এই কার্সরটা আমার কোথায় আছে, প্যারাগ্রাফের ভিতরে আছে। তার মানে সে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করছে, সিলেক্ট করে এখন সে কালার দিচ্ছে, ঠিক আছে? আর তুমি শেডিংটা হচ্ছে একেবারে ধরে ধরে কালার করতে হবে, স্পেসিফিক, যে আমি এই ওয়ার্ডটাকে কালার করতে। সিলেক্ট না করলে সে কিন্তু কালার নিবে না। দেখো সারাদিনও নিবে না, দিলাম কাজ হবে না। কিন্তু এই যে এখন যদি তুমি এখান থেকে দিয়ে দাও সিলেক্ট করে, তখন এটা হাইলাইট হবে। বা এই যে হাইলাইটার চলে আসছে, বাবা আবার হ্যাঁ, এখন আমি হাইলাইটার বাদ দিব কেমনি? স্টপ হাইলাইটিং, ও পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা আবার প্যারাগ্রাফের কালারের ক্ষেত্রে দেখছো সব কালার আছে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার। তোমরা একটা লাইন লেখার পরে অথবা হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখার পর তুমি চাইলে একটা বর্ডার দিতে পারো। ধরো যে আমি এই লাইনটা লিখছি, এটা একটা প্যারাগ্রাফ, এটার নিচে আমি একটা বর্ডার দিতে চাই, এই যে দেখো একটা বর্ডার হয়ে গেল। এটা কিন্তু আন্ডারলাইন না, কারণ বর্ডার তুমি চাইলে সব দিকে দিতে পারো। ধরো যে এখান থেকে টপ বর্ডার দেওয়ার সুযোগ আছে লেফট বর্ডার দেওয়ার, দেখছো লেফট আর টপ দুইটা হয়েছে। তার মানে এটা আসলে বর্ডার, এটা আন্ডারলাইন না। আন্ডারলাইন তো নিচে হয়, ঠিক আছে? হ্যাঁ, আন্ডারলাইনে যে এখানে যেটা দেখছিলাম। আর আন্ডারলাইন দিলে স্পেসিফিক এইটুকুর উপর আন্ডারলাইন হবে। আর প্যারাগ্রাফটা হচ্ছে প্যারাগ্রাফের উপর একেবারে ফুল কিন্তু জায়গাটা নিয়ে নিছে। ওকে, নো বর্ডার দিয়ে দিলাম, ব্যাস। এইটুকু অপশন আপাতত বাদ, স্টাইলটা। এখান থেকে আমরা ফাইন্ড করব। ফাইন্ড কি? কোনো কিছু খুঁজে বের করা, তাই না? খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড ইউজ করব। ফাইন্ডে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে কোনো একটা ওয়ার্ডকে আমরা চাইলে খুঁজে বের করতে পারি। ধরো যে প্রিন্টিং, প্রিন্টিং শব্দটাকে আমি খুঁজতে চাই, লিখলাম প্রিন্টিং, ঠিক আছে? সেই প্রিন্টিং শব্দগুলোকে দেখছো খুঁজে বের করছে, যে এখানে এখানে ভাই প্রিন্টিং আছে, আপনার যা ইচ্ছা করেন গিয়া, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কালপ্রিটস গুলাকে খুঁজে পাওয়া গেল। ফাইন্ড, ফাইন্ডের অ্যাডভান্স ফাইন্ড আছে এখানে, এখান থেকে অ্যাডভান্স ফাইন্ড। অ্যাডভান্স ফাইন্ডের কাজটা কি? এই যে মোড়ে আসো, আচ্ছা অ্যাডভান্স আলোচনা তো আমরা করতেছি। এইখান থেকে কেস দৈরা দৈরা ফাইন্ড করার সুযোগ আছে। আচ্ছা কেস তোমাদেরকে দেখাইনি না, আগে কেসটা একটু দেখে আসি 1 সেকেন্ডের ভিতরে। ধরো যে এই আমার এই লাইনটা নিয়ে আমরা কাজ করি। এইটার এখন যদি আমি চাই যে আমার প্রত্যেকটা অক্ষর বড় হাতের হোক, তখন আমরা কি করি? এখানে 5টা কেস আছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, টগল কেস। তাহলে বড় হাতের করার জন্য আমরা কি দেব? আপার কেস। তাহলে সব বড় হাতের হয়ে গেল। এখান থেকে যদি সেন্টেন্স কেস দেই, তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। যদি আমরা লোয়ার কেস দিই, সব ছোট হাতের, এই যে এল সহ ছোট হাতের হয়ে গেছে। আর এখান থেকে যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেই, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, এই যে অবের ও বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? তো টগল কেস খুবই বিশ্রী একটা কেস। প্রথম অক্ষরগুলা ছোট হাতের, বাকি সব ওয়ার্ডের বাকি অক্ষরগুলা বড় হাতের। তাহলে আমরা সেন্টেন্স কেস দিলাম।
তাহলে কেস বোঝা গেছে, কেস জিনিসটা কি। তাহলে আমরা ফাইন্ড করার ক্ষেত্রেও এখান থেকে অ্যাডভান্স ফাইন্ডে বেশ কিছু অপশন পাই, যেমন ম্যাচ কেস। ধরো যে আমি এখান থেকে প্রিন্টিং লিখলাম পি ছোট হাতের বা বড় হাতের দিলাম পি, তাহলে কিন্তু ছোট হাতের পি দিয়া যেগুলো প্রিন্টিং লেখা আছে এগুলো আর খুঁজে পাবে না যদি আমি ম্যাচ কেস দিই। দেখো তো আমি ম্যাচ কেসটা অফ করে দিলাম, এখান থেকে যদি আমি ফাইন্ড নেক্সট দিই, এই যে সে কিন্তু খুঁজে পাইছে একটা, দেখছো। আর যদি আমি ম্যাচ কেস দিই তাহলে দেখে দেয় এবার ফাইন্ড নেক্সট, সে খুঁজে পাচ্ছে না। তার মানে হচ্ছে পি আমি বড় হাতের লিখছি, এখানে দুইটার কেস মিলতেছে না, একটা ছোট হাতের একটা বড় হাতের। তাহলে ছোট হাতের বড় হাতের দিয়ে সার্চ করার সুযোগ আছে। আর অনেক অপশন আছে এখানে, এইসব হাবি যাবি আজকে আমরা না দেখি, খুঁজে বের করা যায় সেটা আমরা শিখলাম। এবার রিপ্লেস, রিপ্লেস নিয়ে মজার কাহিনী আছে, জানো তোমরা? দরকারই নেই, এমনি শিখাই দিই। তাহলে ধরো যে আমরা রিপ্লেসে গিয়া বললাম যে প্রিন্টিং যেই শব্দগুলো আছে, ফাইন্ড হোয়াট, কোন জিনিসটাকে আমি রিপ্লেস করব। আচ্ছা আমি এটা একটু ছোট করি, কোন জিনিসটাকে দিয়ে রিপ্লেস করব, প্রিন্টিং না, কোন জিনিসটাকে রিপ্লেস করব, কোন জিনিস দিয়ে রিপ্লেস হবে। তাই আমি লেখা দিলাম হচ্ছে কি দিয়ে রিপ্লেস হবে, প্রিন্টিংটাকে রিপ্লেস হয়ে যাবে হচ্ছে হাবিজাবি দিয়ে। তাহলে যেই জায়গায় প্রিন্টিং শব্দটা আছে সেই জায়গায় কি হবে, হাবিজাবি হবে। ডিস্টার্ব করার সময় পাই না, হাবিজাবি হবে। তাহলে আমরা যদি রিপ্লেস দেই তাহলে সে কি করবে, প্রথম যেই প্রিন্টিং শব্দটা আছে সেটা দিবে। আর যদি রিপ্লেস অল দেই তাহলে কি হবে, সব এই ডকুমেন্টের যা আছে রিপ্লেস অল। 15টা পাইছে দেখছো, ওকে। তাহলে কি হয়েছে দেখো তো, হাবি যাবে হাবি যাবে হাবি যাবে হাবি যাবে। তাহলে প্রিন্টিংটা রিপ্লেস হয়ে গেল কি দিয়া, হাবি যাবে। আল্লাহ কি শেখাচ্ছি এগুলা। সিলেক্ট, সিলেক্টের ভিতরে সিলেক্ট অল দিলে কি হয়, সব সিলেক্ট হয়ে গেল পুরো ডকুমেন্টের যা আছে। তাই সিলেক্ট অলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। হ্যাঁ না, ট্রিপল টাচ করলে দেখো এখানে একটা মজার বিষয়, ভালো বলছে। আমি এটা কপি করলাম, কপি করে সরি এইখানে এসে আরেকটা দিলাম। ট্রিপল ক্লিক করলে কি হবে, এই প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। আর সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হবে একবারে সব। তাহলে সিলেক্ট অলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, ওকে। তাহলে আমরা সিলেক্ট করা শিখে ফেলব কিভাবে সব সিলেক্ট করতে। আজকে আমরা কি কি শিখলাম, প্রথমে আমরা মাইক্রোসফট অফিস কোথায় খুঁজে পাওয়া যাবে ইনস্টলেশন দেখলাম, দেখি নাই কিভাবে করতে হবে সেই ব্যাপারে আইডিয়া দিলাম। তারপরে এটার ইন্টারফেস নিয়ে কথা বললাম, টাইপিং নিয়ে কথা বললাম, টাইপিং সম্পর্কে একটা আইডিয়া দিলাম কিভাবে স্পিড বাড়ানো যায়। তারপরে আমরা হচ্ছে সেভ, সেভ এজ নিয়ে কথা বলছি, ক্লোজ নিয়ে কথা বলছি, হাবিজাবি এদিকের অপশনগুলো নিয়ে কথা বলছি। তারপরে হোম মেনুটা নিয়ে আমরা একটু স্টাডি করলাম, সেইগুলো নিয়ে বেসিক আমাদের যে বিষয়গুলো দরকার সেইগুলো নিয়ে আলোচনা করছি। অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু এখানে আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বাট বেসিক বিষয়গুলো যদি আজকে অ্যাডভান্স শিখাই দিই, অনেক বিষয় তোমাদের মাথায় ঢুকবে না। তোমাদের মাথায় কি, আমার এই যদি ছোটবেলা শিখে দেয় আমার মাথায় ঢুকতো না, এটা সবারই। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু শিখলাম, নেক্সট ক্লাসে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে কিন্তু আমি বলে দেবো, ভাই ক্লাস নেবে নাজুল ভাই, নাজুল ভাইকে বলে দেবো যে এইখানে এসে দু একজনকে দু একটা কোশ্চেন করবে, কোশ্চেনের কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, এটা করে দেখাবে, এটা করে দেখাবে। না পারলে কি হবে কদি, তোমরা দোয়া করো আল্লাহ যদি চায় যে এখানে ল্যাব কি, এখানে তো সুপার কম্পিউটার চলে, তাই না? দোয়া করো। আচ্ছা তাহলে প্র্যাকটিস করতে হবে নাকি? রেকর্ডটা আপাতত অফ করি, বাকি ইনফরমাল দিয়ে একটু কথাবার্তা থাকতে পারে। রেকর্ডিং এখন তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে, যদি না চাও দিবে না। এটা কি আসছে?